গুড মর্নিং বন্ধুরা। আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ২৬-এর বুটের প্রস্তুতি শুরু। কাছাড় সহ বরাক উপত্যকায় ২২ নভেম্বর থেকে চালু হচ্ছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। ২০২৬ সালের বুটের প্রস্তুতি হিসাবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের রাজ্যে শুরু হয়েছে নতুন প্রক্রিয়া। সেই সাথে বরাক উপত্যকা সহ কাছাড় জেলায়ও ২২ নভেম্বর থেকে গড়ে গড়ে যাবেন বিএলও। ২০২৬ সালের ১ জানুয়ারিকে বৃত্তি দরে রাজ্যে শুরু হয়েছে বিশেষ ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া। ২২ নভেম্বর থেকে বরাক উপত্যকায়ও শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন কাছাড় জেলায়ুক্ত মৃদুল যাদব। ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করবেন বিএলও। ২১ থেকে ২৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রস্তুত হবে এবং ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। লক্ষ লক্ষ লোকের নাম কর্তন হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা পিএম কিষাণ যোজনার হিতাধিকারীর তালিকা থেকে। আপনি যদি পিএম কিষাণ যোজনার ২,০০০ টাকা না পান, তাহলে হয়তো আপনার নাম পিএম কিষাণ যোজনার হিতাধিকারীর তালিকা থেকে কাটা হয়েছে। ২১ নম্বর কিস্তির ২,০০০ টাকা গতকাল প্রেরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। তবে পিএম কিষাণ যোজনার হিতাধিকারীদের তালিকা থেকে ৩৫ লক্ষ লোকের নাম কর্তন করা হয়েছে। এই ৩৫ লক্ষের নামে আবার টাকা আসা বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অনেক ভুয়ো কৃষক রয়েছেন, যাদের কৃষি জমি না থাকলেও তারা প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনায় টাকা পেয়ে যাচ্ছেন। এই সব লোকের নাম এবার তালিকা থেকে কেটে ফেলা হয়েছে। আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে। সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ইউআইডিএআই সূত্রে খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য থাকবে না, থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড। ওই কিউআর কোডেই লুকোনো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ। বর্তমানে যে আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে। আধার অ্যাপ বাতিল হয়ে যাবে। ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকদের তথ্য মিলবে। ইউআইডিআই বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন অথবা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত। অসমের রাজনীতিতে এমআইএমের প্রবেশ নিয়ে জল্পনা বাড়তেই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রাজ্যে তারা কোনো নির্বাচনী কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট অথবা বোঝাপড়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। সামাজিক মাধ্যমে এমআইএম এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, অসমের কিছু সংবাদ মাধ্যমে এমআইএমকে নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া। এমআইএম এখনও অসমে রাজনৈতিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়নি। তাছাড়া রাজ্যের কোনো দলের সঙ্গেও তাদের কোনো জোট হয়নি। উল্লেখ্য, এআইইউডিএফ সভাপতি ও প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমলের একটি মন্তব্যের পরেই এমআইএম এই প্রতিবাদ জানায়। ১৭ নভেম্বর প্রকাশিত খবরে বলা হয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনের আগে এমআইএম এবং এআইইউডিএফের মধ্যে নির্বাচনী বোঝাপড়া হতে পারে। আজমল ইঙ্গিত দিয়েছিলেন। সাংবাদিকদের সামনে তিনি জানান, ওএসির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সব কিছুই সম্ভব। মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার মাধবী হিদমা মঙ্গলবার ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী এলাকায় একটি অভিযানে নিরাপত্তা বাহিনী তাকে এনকাউন্টার করেছে। মৃত্যু হয়েছে তার স্ত্রীরও। তারপর থেকে বাকি মাওবাদীদের খুঁজে তল্লাশি জারি ছিল মারেদি মিলির জঙ্গলে। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বুধবার নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও ৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে, মৃতদের তালিকায় রয়েছে ৩ মহিলা সদস্য। মৃত মাওবাদীদের শনাক্তকরণের চেষ্টা চলছে। সূত্রের খবর, এখনও অবধি একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেটুরি জুকারাও ওরফে শঙ্কর। নির্বাচনে হারলেই বুট চুরির অভিযোগ।
কখনো ইভিএমকে দোষারোপ, কখনো নির্বাচন কমিশনারদের আক্রমণ, কখনো গোটা নির্বাচনী প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলা। রাহুল গান্ধীর এই স্বভাবকে এবার তুলোধনা করলেন দেশের প্রাক্তন সেনাকর্মী, প্রাক্তন বিচারপতি এবং আমলাদের একাংশ। লোকসভার বিরোধী দলনেতার উদ্দেশ্যে খোলা চিঠিতে তাদের বক্তব্য, হারের হতাশা থেকে বারবার নির্বাচন কমিশনকে আক্রমণ করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন রাহুল। ওই চিঠিতে 272 জন সই করেছেন। এদের মধ্যে 16 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, 123 জন প্রাক্তন আমলা এবং 133 জন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নলবাড়িতে এক জনসভায় তীব্র ভাষায় মিয়া রাজনীতির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেছেন যে কিছু গোষ্ঠী প্রয়াত জুবিন গার্গের নাম ব্যবহার করে ভূমি দখলকারী গোষ্ঠীকে উচ্ছেদ থেকে রক্ষা করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী বলেন, অসমের মানুষের মূল সমস্যা মিয়া। যারা মিয়াদের সমর্থন করেন তারা অসমের জনগণের সমর্থক নন। কিছু মানুষ জুবিন গার্গের নাম ব্যবহার করে মিয়াদের দখলকৃত জমি থেকে উচ্ছেদ বন্ধ করতে চাইছেন। তিনি আরও বলেন, জুবিন গার্গের প্রতি কোনো ভালোবাসা ছিল না। যখন তিনি জীবিত ছিলেন তখন তিনি আমাদের সম্পর্কে মন্তব্য করেছিলেন, আমরা তাকে সম্মান দিয়েছিলাম। তার মৃত্যুর পর যেসব লোক জুবিন গার্গের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন তাদের উদ্দেশ্য হলো মিয়াদের উচ্ছেদ থেকে রক্ষা করা। মুখ্যমন্ত্রী পরবর্তীতে 21 ডিসেম্বর গৌরীপুরে অনুষ্ঠেয় ইজতেমার কথা উল্লেখ করে বলেন, তিনি দেখতে চান তারা সেখানে জুবিনের ছবি প্রদর্শন করেন কিনা। মেধার ভিত্তিতে শিক্ষিত যুবক যুবতীদের চাকরি প্রদান করা হচ্ছে। স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ ব্যবস্থার বাস্তবায়নে একদিকে যখন নানা পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে এক সাংবাদিককে সরাসরি অর্থের বিনিময়ে চাকরি প্রদানের প্রস্তাব প্রেরণের ঘটনায় শ্রীভূমিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সত্যতা বুঝে সেই প্রস্তাব নাকচ করে দেন জনৈক সাংবাদিক। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি সাংবাদিক হীরক দাসের মোবাইল ফোনে কল করে কেমন আছেন, কাজকর্ম কেমন চলছে ইত্যাদি জানতে চায়। পরিবারের কোনো সদস্যের চাকরির প্রয়োজন থাকলে তিনি তা করে দেবেন এবং সেজন্য কিছুটা অর্থের প্রয়োজন হবে বলে জানান। তবে মোবাইলের উল্টো দিকে ভেসে আসা আওয়াজ যেমন পরিচিত ব্যক্তির, ঠিক তেমনি ভুয়ো সিএম কার্যালয়ের কর্মী সেজে কেউ টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে তা সহজেই বুঝে যান সাংবাদিক হীরক দাস। এমনকি তার মোবাইল ফোনের ট্রু কলারে উঠে আসে জিও স্প্যাম কল। ফোন আসার সঙ্গে সঙ্গেই হীরকবাবু দেখতে পান ট্রু কলারে উঠে আসে +91 939592 5901। এই নম্বরটি অফিস সিএম বড়ুয়া, জিও স্প্যাম কল। ফলে বিষয়টি বুঝতে পেরে সাংবাদিক হীরক অবিলম্বে আর দেরি করেননি। ভুয়া মোবাইল নম্বর থেকে অপরিচিত ব্যক্তি ফোন করেছেন তিনি বুঝে যান। তবে কথা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হীরক দাস কোনো কিছুই বুঝতে দেননি, বরং চাকরির খুব প্রয়োজন রয়েছে পরিবারের একজনের। পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করে জানাবেন বলে তিনি বলেন। তবে মোবাইলের উল্টো দিকে মুখ্যমন্ত্রীর ভুয়ো কার্যালয়ের কর্মী সেজে কথা বলা ব্যক্তি সাংবাদিক হীরক দাসকে 40 থেকে 50 হাজারের মধ্যে একটি ভালো চাকরি প্রদানের প্রস্তাব দেন এবং 10 মিনিটের মধ্যে জানানোর জন্য বলেন। তবে সাংবাদিক হীরক দাস ফোন কেটে দেন এবং দ্বিতীয়বার আর ফোন করেননি। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 20 নভেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা আবহাওয়ার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস।
এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।